ওয়েলকাম সবাইকে পার্ট টুতে। আমরা পার্ট ওয়ানটা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। এখন আমরা পার্ট টুটা নিয়ে কন্টিনিউ করব। তো যারা সরাসরি পার্ট টুতে চলে এসেছো, তারা যদি পার্ট ওয়ান দেখতে চাও, তাহলে তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সের একেবারে উপরে পার্ট ওয়ানের লিঙ্কটি পেয়ে যাবে, ওখানে ক্লিক করে দেখতে পারো। ওকে, তো আমরা পার্ট ওয়ানে যেখানে কমপ্লিট করেছিলাম তারপর থেকেই এখানে শুরু করতে যাচ্ছি। যেখানে প্রথম কোশ্চেন বলছে, কার্য ও তাপের তুল্যাঙ্ক সম্পর্কিত জুলের সূত্রটি গাণিতিক রূপ সহ বিবৃতি করো। এই যে জুলের সূত্র আর গাণিতিক রূপ এইটি দিয়ে বিবৃতি করা হলো। অথবাতে বলছে ক্যালোরিমিতির মূলনীতিটি গাণিতিক রূপ সহ বিবৃতি করো। এটি আমরা নেক্সট পেজে দেখে নেব। এই যে ক্যালোরিমিতির মূলনীতি এবং গাণিতিক রূপ, এখানে এই ক্যালোরিমিতির মূলনীতিটি প্রযোজ্য হওয়ার প্রয়োজনীয় শর্তাবলী দেওয়া হয়েছে, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে ওটি চায়নি। ওটি কেবলমাত্র গাণিতিক রূপ এবং ক্যালোরিমিতির মূলনীতি চেয়েছে। এটা এক্সট্রা দিয়েছি, করলে করতে পারো, না চাইলে স্কিপ করে যেতে পারো। তো পরবর্তী প্রশ্নতে বলছে, পরমাণুর গঠন সম্পর্কিত বোর রাদারফোর্ড মডেলের মূল স্বীকার্যগুলি কি? এই যে স্বীকার্যগুলি কি তুলে ধরা হলো। পরবর্তী কোশ্চেন বলছে, মৌলের পারমাণবিক ভর ও একটি পরমাণুর ভরের পার্থক্য লেখো। এই যে পার্থক্যটি তুলে ধরেছি, দুটি পার্থক্য দেওয়া হয়েছে। নেক্সট অথবাতে বলছে, একটি নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করো। এই যে নাইট্রোজেনের একটি পরমাণুর প্রকৃত ভর, এই যে ক্যালকুলেশন করে অ্যান্সারটি দিয়ে দিয়েছি। তো ওই উপরের যে প্রশ্নটি রয়েছে তারই উত্তরে এক্সাম্পল হিসাবে এই অ্যান্সারটিও দেওয়া রয়েছে। পরবর্তী কোশ্চেনে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, তো এটা আমরা আগেও সলিউশন করেছিলাম। যারা দেখেছো খুবই ভালো, তো যারা দেখোনি এখানে বুঝিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। কি বলেছে যে 250 ml জলীয় দ্রবণে 28 গ্রাম KOH দ্রবীভূত আছে। দ্রবণটির মাত্রা মোল পার লিটার এককে প্রকাশ করতে বলছে। তো প্রথমত আমরা লিখতে পারি 1 মোল KOH সমান এর আণবিক ভর হয়ে যাবে K এর আণবিক ভর 39 প্লাস O এর 16, H এর 1। এটা টোটাল যোগ করলে আমরা পেয়ে যাব 56 গ্রাম KOH। তো এই যে ব্যাপারটা লিখলাম, আমরা এটিকে পুনরায় আবারও ঘুরে লিখতে পারি যে 56 গ্রাম KOH সমান 1 মোল KOH। ওকে, তো এখানে আমাদের যেহেতু 28 গ্রামের কথা বলেছে, তাই 28 গ্রামের জন্য নির্ণয় করব 28 গ্রাম KOH সমান কত মোল, 1/56 ইন্টু 28। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে 28 দিয়ে দিলে 28 একে 28, 28 দুগুণে 56, আমরা পাচ্ছি 1/2 অর্থাৎ 0.5 মোল KOH। আমাদের যেহেতু মোল পার লিটার বলেছে, আমরা এটিকে মোলে পরিবর্তন করেছি। এবার লিটার কিভাবে নির্ণয় করছে একটু দেখে নাও। আমাদের এখানে দেওয়া রয়েছে 250 ml, তো লিখতে পারি 250 ml জলীয় দ্রবণে কত মোল KOH থাকে? এই 28 গ্রাম KOH দ্রবীভূত আছে। তো এখানে যে লাইনটি বলা হয়েছে 250 ml জলীয় দ্রবণে 28 গ্রাম KOH দ্রবীভূত আছে। তো এই 28 গ্রাম KOH এর পরিবর্তে আমরা লিখতে পারি 0.5 মোল KOH। কারণ কেন? এই যে 28 মোল KOH, 28 গ্রাম KOH সমান দেওয়া রয়েছে কত, আমরা সলিউশন করে নির্ণয় করেছি 0.5 মোল KOH। তো ওটাই আমরা এখন এখানে পুট করব। এই 28 গ্রাম KOH এর পরিবর্তে 0.5
মোল KOH দ্রবীভূত আছে। যেহেতু আমাদের প্রশ্নে লিটার কথাটি বলেছে, তো লিটারে বের করব। তো 1000 ml বা আমরা বলতে পারি 1 লিটার। 1000 ml জলীয় দ্রবণে কত মোল থাকবে? 0.5 বাই 250 ইন্টু এদিকে 1000। পয়েন্ট উঠে গেলে নিচে একটা 10 আসবে, নিচের দুটো শূন্য উপরের দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে দিলে 5 5 এ 25, এই 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, অর্থাৎ আমরা পাচ্ছি কি 2 মোল KOH দ্রবীভূত আছে। তাহলে আমরা এখানে অতএব দিয়ে লিখতে পারি যে দ্রবণের মাত্রা 2 মোল পার লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানেও ঠিক একই টাইপের একটা অঙ্ক দিয়েছে যে গ্রাম বলছি 100 ml জলীয় দ্রবণে 5.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। দ্রবণটির মাত্রা গ্রাম পার লিটার এককে প্রকাশ করতে বলছে। তো আগেরটা ছিল মোল পার লিটার, এটা হচ্ছে গ্রাম পার লিটার। তো এখানে আমরা মোল ক্যালকুলেশন করব না, কিভাবে করব? যে 100 ml জলীয় দ্রবণে 5.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। তো আমাদের প্রশ্নের লাইনে যেটা লেখা ছিল সেটাই আমরা লিখেছি। যেহেতু আমাদের লিটারে বের করতে বলেছে, গ্রাম চেয়েছে, গ্রাম তো আমাদের আছেই, আগেরটাতে মোল চেয়েছিল, মোল দেওয়া ছিল না বলে আমরা মোল নির্ণয় করেছিলাম। এখানে যেহেতু গ্রাম দেওয়া আছে তো কিছু নির্ণয়ের কোনো প্রয়োজন নেই। তো লিটার বলেছে, আমরা আগেও যেমন করেছিলাম 1000 ml বা 1 লিটার জলীয় দ্রবণে 5.6 বাই 100 ইন্টু 1000, এই পয়েন্ট উঠে গেলে একটা শূন্য আসছে, নিচের 1000 উপরের 1000 কেটে গেল, অর্থাৎ পাচ্ছি 56 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। তাহলে অতএব দিয়ে আমরা লিখে দেব কি দ্রবণের মাত্রা 56 গ্রাম পার লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে Al2O3 একটি উভধর্মী অক্সাইড যুক্তি দাও। এই যে যুক্তিটি দেওয়া হলো। অথবাতে বলছে স্টোন ক্যান্সার কি কি কারণে এটি ঘটে থাকে। তো কি কারণে ঘটে থাকে সেটা একটু প্রথমে দিয়ে দিয়েছি, এই যে এখান থেকে শুরু করে এইখানে সমাপ্ত করো। আর স্টোন ক্যান্সার কি, কাকে বলে, এই সংজ্ঞাটি এখানে দেওয়া হলো, এই নিচের 2 লাইন স্কিপ করে দিও। পরবর্তী প্রশ্ন বলেছে সাধারণ পাতন ও আংশিক পাতনের মধ্যে দুটি পার্থক্য লেখো। এই যে সাধারণ পাতন এবং আংশিক পাতনের পার্থক্য দেওয়া হলো। নেক্সট পরবর্তীতে ইউট্রোফিকেশন কি, তো এটা যেহেতু তোমাদের 2 নাম্বারের কোশ্চেন, তো 2 নাম্বারের ভাবে অ্যান্সারটি দেওয়া হয়েছে। তো এই ইউট্রোফিকেশন কি এটা 1 নাম্বারের জন্য দিয়ে থাকে, তাই 1 নাম্বারের জন্যই নিচে 1 লাইন দেওয়া হলো। তারপরে বলছে কলিফর্ম কাউন্ট বলতে কি বোঝো। কলিফর্ম কাউন্ট এই যে কাকে বলে দেওয়া হচ্ছে। নেক্সট বলছে আয়ন, আচ্ছা আয়ন মুক্ত জল ও পাতিত জলের মধ্যে, এখানে একটু টাইপিংটা মিস্টেক হয়েছে, আয়ন মুক্ত জল ও পাতিত জলের মধ্যে কোনটি অধিক বিশুদ্ধ, কারণ সহ লেখো। এই যে কারণ সহ অ্যান্সারটি তুলে ধরেছি। নেক্সট এখন আমরা গ্রুপ সি খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। গ্রুপ ডির একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটা কিন্তু একটু বড় সড়ো ম্যাথ রয়েছে, ক্যালকুলেশনটা বড়, আর কিছুই বড় নয়, একটু মন দিয়ে শুনবে। 2 গ্রাম বলে ফেলছি, এটা হচ্ছে 2 মিটার দীর্ঘ এবং 0.5
মিলিমিটার ব্যাসযুক্ত একটি তামার তারে একটি 3 কেজি ভার ঝোলানো আছে। এর ফলে তারটির দৈর্ঘ্য 2.38 মিলিমিটার বৃদ্ধি পায়। তামার ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। তো আমাদের প্রথমত 2 মিটার দীর্ঘ বলে দিয়েছে, তাহলে ক্যাপিটাল এল সমান 2 মিটার। 0.5 মিলিমিটার ব্যাসযুক্ত, ব্যাসকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি, 0.5 মিলিমিটার। তারপরে বলেছে 3 কেজি ভার ঝোলানো আছে, ভারকে ডাব্লু দ্বারা, 3 কেজি। নেক্সট বলছে তারটির দৈর্ঘ্য 2.38 বৃদ্ধি পায়, স্মল এল সমান 2.38 ওকে। তো এখন আমাদের এই মিলিমিটার থেকে মিটারে নিয়ে যেতে হবে। ব্যাস 0.5 মিলিমিটার দেওয়া রয়েছে, এখান থেকে মিটারে যাওয়ার জন্য 10⁻³ গুণ করলাম, এত মিটার। ঠিক এদিকেও একই রকমের 2.38 ইন্টু 10⁻³ মিটার। এবারে আমাদের এখানে এই ডাব্লু এর মান কেজিতে দেওয়া রয়েছে, এই কেজি থেকে নিউটনে যাওয়ার জন্য 9.8 গুণ করলাম, মানে জি এর মানটা গুণ করলাম, এত নিউটন। তো আমাদের চেয়েছে কি ইয়ং গুণাঙ্ক, ওয়াই সমান জিজ্ঞাসা চিহ্ন। তো ওয়াই এর সমীকরণটা কি হয়, ডাব্লু এল বাই এ স্মল এল। এখানে দেখো ডাব্লু এর মান দেওয়া রয়েছে, ক্যাপিটাল এল এর মানও দেওয়া রয়েছে, এ এর মানটা দেওয়া নেই, স্মল এল এর মান দেওয়া রয়েছে। তো এ এর মান কিভাবে নির্ণয় করব, এ সমান আমরা জানি পাই আর স্কয়ার। তো পাই এর মানটাকে একটু দেরিতে বসাচ্ছি, পাইকে পাই থাকলো। আর সমান আমরা কি জানি, d/2, যেমন হোল স্কয়ার ছিল হোল স্কয়ার দিলাম, আমরা লিখে দিই যেহেতু আর সমান d/2। তো পাই এর মান কত, 22/7 ইন্টু ডি এর মান এই যে 0.5 ইন্টু 10⁻³ যেমন ছিল। তো হোল স্কয়ার এর পরিবর্তে আমরা এই মানটিকে দুবার লিখে দিচ্ছি, যেহেতু স্কয়ার আছে, এত বাই 2 হয়ে গেল। তাহলে এ এর মান পেয়ে গেলাম। নেক্সট আমরা স্লাইডে ওই সমীকরণে আমরা মানগুলো পুট করব, ডাব্লু এল বাই এ এল। ওকে, তো ডাব্লু এর মান কত, 3 ইন্টু 9.8। ক্যাপিটাল এল এর মান কি ছিল, 2 মিটার। প্রস্থচ্ছেদ মানে এ এর মান ছিল, এই যে দেখতে পাচ্ছ মানটা দেওয়া রয়েছে, এই মানটাকে আমরা সোজা এভাবে টানতে পারি। উপরের যে মানটা রয়েছে সেইগুলো আমরা আগে বসিয়ে নিই। এখানে কি কি রয়েছে, 22 ইন্টু 0.5 ইন্টু 10⁻³ ইন্টু 0.5 ইন্টু 10⁻³। এবারে নিচে যে মানটি আছে 7 ইন্টু 2 ইন্টু 2, তো এই 7 ইন্টু 2 ইন্টু 2 নিচে না লিখে ওটাকে উপরে তুলে দিচ্ছি, 7 ইন্টু 2 ইন্টু 2। ওকে, তারপরে এল এর মান কি ছিল, 2.38 ইন্টু 10⁻³। এই মানগুলো আমরা পুট করলাম। এরপরের কাজ কি, পয়েন্টগুলোকে তোলা। উপরের পয়েন্ট রয়েছে, পয়েন্টের পরে একটা সংখ্যা, তাই একের পিঠে একটা সংখ্যা দিয়ে দিলাম। এদিকের পয়েন্ট তুললে 10, এদিকে আরো একটা পয়েন্ট রয়েছে, তুললে 10, এদিকে আরো একটা পয়েন্ট আছে, পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে, তাই এখানে একের পিঠে দুটো শূন্য দিলাম। ওকে, এবারে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করছি একটু মন দিয়ে দেখবে। এই নিচের জিরো, উপরের একটা 10-এর জিরো কেটে দিলাম, এখানেও 100-র জিরো কাটতে পারতাম, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার হচ্ছে। এবারে
আর জিরো কাটার কিছু নেই, এবারে ক্যালকুলেশন কাটাকাটির ব্যাপার। 2 দিয়ে দিলে 2 একে 2, 2 একে 2। তো এবার দেখো কোথায় কাটাকাটি যাচ্ছে। তো এখানে 2 দিয়ে একটা যেতে পারে, 2 একে 2, 2 একে 2, 2 লং 18, উপরে 2 দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, আর কোথায় কাটাকাটি যেতে পারে? আচ্ছা, 7 দিয়ে যেতে পারে, 7 একে দিয়ে দিলে 7 একে 7, 7 7 49 হচ্ছে। ওকে। আচ্ছা, আর এই যে 10 টু দি পাওয়ার -3 আছে, এই 10 টু দি পাওয়ার -3 কে আমরা উপরে 10 টু দি পাওয়ার +3 লিখতে পারি। আচ্ছা, ওটা এখন নেক্সট স্টেপে করছি। আচ্ছা, এই যে 5 রয়েছে, 5 দিয়ে দিই, 5 একে 5, 5 দুয়ে 10। ওকে। তো আর কোনো কাটাকাটি যাচ্ছে না। এরপরে নেক্সট স্টেপ যেটা করছি, দেখো উপরে তাহলে কি কি থেকে যাচ্ছে, যে 3 ইন্টু 9.98 ইন্টু থাকছে এই 2, এদিকে 2 ইন্টু এদিকের একটা 2 রয়েছে, 2 ইন্টু এদিকে 100 রয়েছে। তো 100 কে আমরা 10 টু দি পাওয়ার 2 লিখতে পারি। ওকে, এদিকে তো আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট নিচে 11 রয়েছে ইন্টু 10 টু দি পাওয়ার -3 যেটা আছে, সেটা 10 টু দি পাওয়ার উপরে উঠলে +3 হয়ে যাবে। আবারও একটা 10 টু দি পাওয়ার -3 রয়েছে, এটিও উপরে তুললে, আচ্ছা যোগ দিয়ে দিচ্ছি, এটিও উপরে উঠলে 10 টু দি পাওয়ার 3 হয়ে গেল। আর নিচে একটা এখানে 17 ছিল, ইন্টু 17 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আরও একটা রয়েছে, এটাও উপরে তুললে 10 টু দি পাওয়ার 3 হয়ে গেল। ওকে, এবারে এই যে 4টি সংখ্যা রয়েছে, এদেরকে একত্রে গুণ করলে আমরা পেয়ে যাব 1176 ইন্টু, এই যে দেখতে পাচ্ছ এই যে 4টি সংখ্যা, এদেরকে আমরা কি করব, পাওয়ারে যেগুলো রয়েছে সবগুলোকে যোগ করব। 3 3 6 3 9, এদিকে 2 11 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে 10 টু দি পাওয়ার 11 লিখতে পারি। 10 টু দি পাওয়ার 11 বাই, এদিকে 11 গুণিতক 17 করলে, এই গুণটাকে কেটে যাও, করলে 187। ওকে। আচ্ছা, নেক্সট পরবর্তীতে, আচ্ছা এখানে আমরা এই যে একটা 5কে ছেড়ে গিয়েছি। ওকে, এই 5কে কিন্তু কাটাকাটি করা হয়নি আমাদের। 5 দিয়ে দিলে 5 একে যাচ্ছে, এদিকে হচ্ছে 5 দুগুণে 10, 0। তাহলে আবারও একটু, তাহলে পুনরায় প্রথম থেকে আসতে হবে, এই কারণ একটু ক্যালকুলেশনটা লম্বা হয়ে যাচ্ছে, একটু তো ভুল হতেই পারে, কিছু করার নেই গো। আচ্ছা, উপরে তাহলে এই 100 এর পরিবর্তে আমরা 10 টু দি পাওয়ার 2 করেছিলাম। ওকে, তো আমরা এই 20 কে লিখতে পারি, তো এখানে যেহেতু 20 করেছে, এই 20 কে কিভাবে লিখতে পারি, যে 2 ইন্টু 10 করতে পারি। ওকে, যে 10 এর সঙ্গে 2 গুণ করলে সেই তো 20 হয়, তাই আমরা এই 20 কে এইভাবে লিখেছি। ওকে, যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। তো এবারে আমরা করব, তো এই যে টোটাল যেটা রয়েছে, এটা একত্রে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি কি, 2 3 5 2 বাই, এদিকে 11 এর সঙ্গে 17 গুণ করলে আমরা পাচ্ছি 187। এবারে ঠিক একই রকমের পাওয়ারে যেগুলো ছিল, এই 4টি, 3 3 6 3 9, এদিকে একটা 0, অর্থাৎ 10 পাচ্ছি, 10 টু দি পাওয়ার 10। ওকে, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এখানে পেয়ে যাব যে 12.57 ইন্টু 10 টু দি পাওয়ার 10, যেমন ছিল দিয়ে দিলাম। তো ইয়ং গুণাঙ্কের একক কি হয়ে থাকে, নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে, সাইফন কি। তো সাইফন কি, এই যে নিচে সংজ্ঞা হিসাবে ছোট্ট করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। নেক্সট বলছে সাইফন ক্রিয়ার শর্তগুলি লেখো। এই যে সাইফন ক্রিয়ার শর্ত, 3টি শর্ত রয়েছে। তো এখানে প্রয়োগ 2টি দেওয়া রয়েছে, প্রয়োগ এখানে চায়নি,
তো দেওয়া হয়েছে, পারলে করতে পারো, না পারলে স্কিপ করে দিও। পরবর্তী কোশ্চেন বলছে বেগ সময় লেখচিত্র থেকে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস এ টু এ এস সমীকরণটি প্রতিষ্ঠা করতে বলছে, যে লেখচিত্র সাহায্যে প্রমাণ করা হয়েছে। নেক্সট বলছে ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। এই যে ন্যূনতম দূরত্ব কিভাবে এসেছে, ক্ষণস্থায়ী শব্দের জন্য দেওয়া হয়েছে। তারপরে বলছে গিটার ও মোটর গাড়ির হর্নের মধ্যে কোনটির তীব্রতা সব থেকে বেশি, তো এটি উত্তর হয়ে যাবে গিটারের। নেক্সট পরবর্তীতে প্রতিধ্বনির সাহায্যে কিভাবে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করা হয়, এই যে এরোপ্লেনের উচ্চতা কিভাবে নির্ণয় করবে সলিউশনটি দেওয়া হয়েছে। নেক্সট এখানে একটি ম্যাথ রয়েছে, এর সলিউশনটা দেখে নেব। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 40 গ্রাম লোহাকে 21 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে ফেলা হলো। তো লোহার এবং জলের আপেক্ষিক তাপ যথাক্রমে দেওয়া রয়েছে 560 জুল কেজি ইনভার কেলভিন ইনভার্স এবং 4200 জুল কেজি ইনভার কেলভিন ইনভার্স হলে মিশ্রণের অন্তিম উষ্ণতা কত। ওকে, তো এই যে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 40 গ্রাম লোহা, তো এর জন্য আমরা কিভাবে নির্ণয় করব, দেখো যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার লোহাকে যদি 21 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়, তাহলে লোহার থেকে তাপটা বেরিয়ে জলকে যাচ্ছে। যেহেতু বেরিয়ে যাচ্ছে, তাই আমরা বলবো যে বর্জিত তাপ, লোহার বর্জিত তাপ, একে Q1 দ্বারা চিহ্নিত করি, Q1, এটি হবে কি MS T1 মাইনাস টি। এখানে এই টিটা কি আমরা এখানে লিখে দিই, ধরি অন্তিম উষ্ণতা টি ধরলাম, যেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো টি এর মান নির্ণয় করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো এখানে এম কি, এম হচ্ছে লোহার ভর কত, 40 গ্রাম। তো 40, এই গ্রাম থেকে কেজিতে নিয়ে যেতে হবে, কেন, কারণ আমাদের এই যে আপেক্ষিক তাপের মানগুলো কেজি এককেই দেওয়া রয়েছে, তো কেজিতে যাওয়ার জন্য আমাদের 1000 দিয়ে ভাগ দিতে হবে। তো এস এর মান কি, যেহেতু লোহার জন্য করছি, তাহলে লোহার আপেক্ষিক তাপ কোনটা, এই যে 560, তাহলে এখানে করব 560 ইন্টু T1 এর মান, লোহার জন্য টেম্পারেচার কত, 100, তাই এখানে করলাম 100 মাইনাস টি, তো আমাদের নির্ণয় করতে হবে। তো উপরের দুটো জিরো, নিচের দুটো জিরো কেটে গেল, তো 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 5 10, তো আর কাটাকাটি যাচ্ছে না, এই 2/5 ইন্টু 5 6 ইন্টু 100 মাইনাস টি। নেক্সট পরবর্তী আবার 21 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে ফেলা হলো। এই যেহেতু এই জলের টেম্পারেচার 21 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, আর এদিকে লোহার উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি দুটো সমান উষ্ণতাতে আসার জন্য এই 21 ডিগ্রি সেলসিয়াস জল লোহার কাছ থেকে তাপ গ্রহণ করবে। ওকে, তাহলে আমরা এখানে লিখব কি, যে 21 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলের গৃহীত তাপ Q2 সমান MS T মাইনাস T2। এবারে এমটা কি, এটা কিন্তু লোহার জন্য নয়, জলের জন্য করছি, তাহলে জলের ওজন কত, 100, গ্রাম দেওয়া আছে, গ্রাম থেকে কেজিতে যেতে হবে, তাই 1000 দিয়ে গুণ দিলাম। তো জলের আপেক্ষিক তাপ কত, এই 4200, তো 4200
ইন্টু টি এর মান আমাদের জানা নেই, টি থাকলো মাইনাস টি টু কত, এই যে 21°C, তাহলে করে দেব 21। তো নিচের 3টে জিরো, উপরের 3টে জিরো কেটে গেল, তাহলে আমরা থাকলো 42 টি মাইনাস 21। এবারে আমরা এখানে দেখব যে ক্যালোরি মিতির নীতি অনুসারে কি হয়ে থাকে, যে গৃহীত নয়, যেহেতু প্রথমে আমরা বর্জিত করেছি তাই বর্জিতটাই ব্যবহার করি প্রথমে। বর্জিত তাপ সমান গৃহীত তাপ। তো বর্জিত তাপ কি হয়েছিল, এই যে মানটি, আর গৃহীত তাপের মান এই যে নিচে রয়েছে, এই দুটো মানকে আবার ইকুয়াল করব। তো আমরা পেয়ে যাব 2/5 ইন্টু 5/6, এদিকে 100 মাইনাস টি সমান, এদিকে গৃহীতর দিকে কি আসছে, যে 220 টি মাইনাস 21। তো এই 5 এখানে ভাগ আছে, এদিকে এলে গুণ হয়ে যাবে, তাহলে 2, এদিকে এলে গুণ হচ্ছে, তো এ পাশের স্টেপটা আগে করে দিই। তো 5 ইন্টু 420 করলে আমরা পেয়ে যাব কি, তো এই 5কে এদিকে ভাগ থেকে গুণ করার পূর্বে আমরা একটু কাটাকাটিটা আগে করে নিই, তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। তো যদি 2 দিয়ে দেওয়া হয়, 2 দুগুণে 4, 2 একে 2, 0, এদিকে হচ্ছে 2 দুগুণে 4, 2 আষ্টে 16, আবারও 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 পাঁচে 10, একটা 0 এখানে আসবে, তো 2 একে 2, 2 চারে 8। তো আর এদিকে কাটাকাটি যাচ্ছে না, এদিকে দিতে পারি, 2 একে 2, 2 সাতে 14। ওকে, আচ্ছা এখানে একটা ছোট একটা, মানে ছোট নয়, বিশাল বড় একটা ভুল হয়ে গেল। এই যে 14, এটা আমরা কাটলাম কেন, কারণ এই উপরের 2 আর 14 তো উপরেই আছে। ওকে, তো এটা আর কাটাকাটি হবে না, তাহলে 5 ভাগ আছে ওদিকে, এদিকে এলে গুণ হয়ে যাবে। তাহলে আগে এই দিকটাই ক্যালকুলেশন করে নিই। তো 105-এর সঙ্গে যদি আমরা 5-এর গুণ করি, তাহলে পেয়ে যাচ্ছি 525 এত টি মাইনাস 21। ওকে, তো এবারে এদিকে 14 দুগুণে 28, 28-এর সঙ্গে 100 গুণ করব, তাহলে পাচ্ছি 2800 মাইনাস এদিকে 28 টি হয়ে যাবে। ওকে, আচ্ছা এটা একটু নেক্সট পরবর্তী স্টেপে করছি, তাহলে 28 100 মাইনাস টি, তাহলে দুটো ইকুয়াল চলবে। এদিকে এবার 28-এর সঙ্গে 100 এবং 28-এর সঙ্গে টি গুণ করলে, এবারে আমরা এই ধাপে করলাম 2800 মাইনাস 28 টি। ঠিক এখানেও আমরা করব 525 টি মাইনাস, এটা গুণ করলে 11025। এবারে আমরা এই মাইনাস 28টিকে এদিকে নিয়ে যাব, এদিকে মাইনাস 11025কে এদিকে প্লাস আকারে চলে আসবে। ওকে, তাহলে আমরা এটাকে সাজিয়ে কি লিখতে পারি, একটু ডবল স্টেপ করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 525 টি, এই মাইনাস 28কে এদিকে আনলাম, প্লাস 28টি মাইনাস 11025 হয়ে গেল। তো এবারে এই যে মানটি মাইনাস রয়েছে, এদিকে গেলে প্লাস হয়ে যাবে, 2800 প্লাস 11025 সমান, এটা যেমন ছিল তেমন থাকবে, কারণ 525 টি প্লাস 28 টি। এবারে এ দুটোকে যোগ করব, এ দুটোকে এখানে যোগ করে আমরা সলিউশনটা বের করব। ওকে, তো এখানে এ দুটোকে আমরা এখানেই করে দিচ্ছি, যোগ করলে পেয়ে যাব
825 আর এদিকে আমরা যোগ করলে পাচ্ছি 553t। যেহেতু আমাদের t এর মান নির্ণয় করতে হবে তাহলে করব 13825 বাই 553। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 25 এত ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে যে তিনটি বোতলে তোমাকে HCl, HNO3 ও H2SO4 দেওয়া হলো, যেখানে রাসায়নিকভাবে প্রত্যেকটি তুমি কিভাবে শনাক্ত করবে সমিত সমীকরণ দাও। তো সমিত সমীকরণ সহ অ্যান্সারটি এখানে তুলে ধরেছি। পরবর্তী প্রশ্ন বলছে কি ঘটে সমীকরণ সহ লেখো। বলছে শীতল ও মাধ্যম গাঢ় HNO3 এর সঙ্গে Mg এর বিক্রিয়া ঘটানো হলো। এই যে এখানে বিক্রিয়াটি দেওয়া হয়েছে। তারপরে বলছে উত্তপ্ত Cu এর ওপর দিয়ে HNO3 বাষ্প চালনা করা হলো। এই যে উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড মানে HNO3 এর সঙ্গে কপার Cu চালনা করলে বিক্রিয়া এবং সমীকরণ বা শর্ত দুটোই দেওয়া হলো। নেক্সট বলছে দ্রাব্যতা কাকে বলে। যে দ্রাব্যতা কাকে বলে সংজ্ঞা দিয়েছি, তার সঙ্গে সূত্র এবং দ্রাব্যতার কিছু সম্পর্কে কিছু কথা রয়েছে। তো এটা করতে পারো, না হলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। পরবর্তীতে একটা ম্যাথ রয়েছে কি বলছে দ্রাব্যতার, যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, মানে দ্রবণ বলা হয়েছে 50 গ্রাম, 21 গ্রাম লবণ দ্রবীভূত আছে, এটি হচ্ছে দ্রাব্য হয়ে যাবে 21 গ্রাম। 25 ডিগ্রি সেলসিয়াসে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কত হবে। দ্রাব্যতা সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা যে সূত্র জানি, দ্রাব্যতা সমান দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। এখানে দ্রাব্য দেওয়া রয়েছে কিন্তু দ্রাবক দেওয়া নেই। এটা কিভাবে নির্ণয় করব, এই যে লিখতে পারি দ্রাবক সমান দ্রবণ মাইনাস দ্রাব্য। তো দ্রবণ কত 50, দ্রাব্য কত 21, এটা মাইনাস করলে আমরা পাচ্ছি 29 এত গ্রাম। তাহলে দ্রাবের ভর কত 21 গ্রাম, দ্রাবকের ভর কত 29 গ্রাম ইন্টু 100। গ্রাম গ্রাম কেটে গেল, এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 72.41। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানেও একটি প্রবলেম দেওয়া রয়েছে, এটির অ্যান্সার দেখে নিই। বলেছে 175.5 গ্রাম NaCl এর Na+ ও Cl- আয়নের সংখ্যা কত। তো আর একবার প্রশ্নটাকে দেখে নিই। 175.5 গ্রাম NaCl এ Na+ ও Cl- আয়নের সংখ্যা কত। তো আমাদের প্রথমত NaCl এর গ্রাম সংকেত দেখতে হবে, যে গ্রাম সংকেত N এর হয়ে থাকে 23 প্লাস Cl এর হয়ে থাকে 35.5। এটা যোগ করলে আমরা পাচ্ছি 58.5 গ্রাম। তো আমরা এখানে লিখতে পারি যে 58.5 গ্রাম NaCl এ সংকেত এককের সংখ্যা কত, যে 6.022 ইন্টু 10⁻23। ওকে, আমাদের এখানে কত বলেছে 175.5 গ্রাম NaCl এ সংকেত এককের সংখ্যা হয়ে যাচ্ছে 6.022 ইন্টু 10⁻23 বাই 58.5 ইন্টু 175.5। তো উপরের পয়েন্ট তুললে নিচে একটা 10 আসবে, নিচের পয়েন্ট তুললে উপরে একটা 10 যাচ্ছে। ওকে, তো
তো নিচের 10 উপরের 10 কেটে গেল, একে আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারি। 5 একে 5, 5 একে 5, 5 7 35। এদিকেও একই রকমের 5 3 15, 5 5 25, আর এদিকে 5 একে 5। তো 117কে 3 দিয়ে সরাসরি চলে যাচ্ছে, 3 দিয়ে। তাহলে আমরা এই 6.022 সঙ্গে 3 গুণ করব, পাচ্ছি কত? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 শূন্যে 0, 3 6 18, এত ইন্টু 10⁻23 যেমন ছিল দিয়ে দিলাম। ওকে, এবারে এটা হচ্ছে এককের সংখ্যা নির্ণয় হলো। এবারে আয়নের সংখ্যা নির্ণয়ের জন্য এখানে আমরা করব 175.5 গ্রাম NaCl Na+ আয়ন সংখ্যা আমাদের কত নির্ণয় হয়েছিল? 18.066 ইন্টু 10⁻23। তো n এর কাছে একটা প্লাস রয়েছে, তাই একে 1 দিয়ে গুণ করব। তো 1 দিয়ে গুণ করলে যেটা হয় সেটাই থাকবে, তাহলে এটাই হচ্ছে আমাদের Na+ আয়নের সংখ্যা। তো আবারও এই 175.5 গ্রাম NaCl এ Cl মাইনাস আয়ন সংখ্যা কত? 18.066 ইন্টু 10⁻23। এখানেও মাইনাসের কাছে একটি মাইনাস রয়েছে, তাই 1 দিয়ে গুণ। তো এটা 1 দিয়ে গুণ করলে তো ওই অ্যান্সারটি থাকছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? Cl মাইনাস আয়নের সংখ্যা ওই 18.066 ইন্টু 10⁻23। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন এখানে কি বলছে? এসটিপিতে 1 লিটার অক্সিজেন গ্যাসে কতগুলি অক্সিজেন পরমাণু থাকবে নির্ণয় করো। তো এটি আমরা সলিউশনটা দেখে নেব। তো আমরা জানি কি যে 22.4 লিটার অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা হয়ে থাকে 6.022 ইন্টু 10⁻23। ওকে, আমাদের এখানে 1 লিটারের কথা বলেছে, তাহলে 1 লিটার অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা কত হয়ে যাবে? 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 ইন্টু 1 হয়ে যাবে। তো এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি? তো এই নিচের পয়েন্টকে তুলে দিলে উপরে 10 পাচ্ছি, আর এদিকে উপরের পয়েন্ট তুললে নিচে আমরা পেয়ে যাচ্ছি একের পিঠে 3টি শূন্য, অর্থাৎ 1000। তো উপরের 0 নিচের 0 একটি কেটে গেল। এবারে আমরা 2 দিয়ে ক্যালকুলেশন করব। 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, একে কাটলে 2 3 6, 2 শূন্য 0, 2 একে 2, 2 একে 2। ওকে, তো আর কাটাকাটি যাচ্ছে না। এই 3011কে 112 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 26.88 ইন্টু, এখানে দেখো 10⁻23 রয়েছে, আর এখানে একের পিঠে 2টি শূন্য মানে 10⁻2 রয়েছে। ওকে, তাহলে এই উপর নিচেটা কাটাকাটি করলে আমাদের হয়ে যাবে কি? 10⁻21। ওকে, তো এতটি অণু আছে। তো আমাদের অণুর কথা জিজ্ঞাসা করেনি, আমাদের পরমাণুর কথা জিজ্ঞাসা করেছে। তাহলে লিখতে পারি একটি অক্সিজেন গ্যাসের অণুতে 2টি অক্সিজেন পরমাণু থাকে। তাহলে আমাদের সেখানে কত অ্যান্সার নির্ণয় হয়েছিল? 26.88 ইন্টু 10⁻21টি O2 গ্যাসের অণুতে কয়টি অক্সিজেন পরমাণু আছে? 2/1 ইন্টু 26.88 ইন্টু 10⁻21। তো এটা গুণ করলে পেয়ে যাব কি? 53.76 ইন্টু 10⁻23টি অক্সিজেন পরমাণু থাকে। এই হচ্ছে আমাদের অ্যান্সার।
তো পরবর্তী কোশ্চেন কি বলছে, বলছে নিউক্লিয় বল কাকে বলে। এই যে নিউক্লিয় বল কাকে বলে রয়েছে। তারপরে বলছে আয়নন শক্তি কাকে বলে। এই যে আয়নন শক্তি বা আয়নন বিভব যাই বলি না কেন, উদাহরণ সহযোগে দেওয়া হয়েছে। তারপরে বলছে উদ্দীপিত পরমাণু কাকে বলে। এই যে উদ্দীপিত পরমাণু কাকে বলে দেওয়া হলো। ওকে, তাহলে আজকে আমাদের এই টপিকের মধ্যে যে কোশ্চেনগুলো ছিল আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো ভৌতবিজ্ঞান মানেই ক্যালকুলেশনের ব্যাপার থাকেই। তো যদি ক্যালকুলেশনে যদি ভুলবশত কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের কাছে যদি ধরা পড়ে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না। আর এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য একবার বলে দিই, এই দুটো পার্টের মাধ্যমে ক্লাসটি কমপ্লিট হলো। যদি তোমাদের এই পিডিএফগুলো প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম লিংক পেয়ে যাবে, ওখানে ক্লিক করে গ্রুপে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরে তোমাদের ওই পিডিএফগুলো আপলোড করা হয় ওই গ্রুপের মধ্যে। তোমরা ওখান থেকে অ্যান্সারগুলো বা থিওরিটিক্যাল কোশ্চেনের অ্যান্সারগুলো দেখতে পারো। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি।